আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না, তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। এ কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে এবং কীভাবে অ্যান্সারগুলো করতে হবে। ঠিক আছে, আমরা আজকে 5 নম্বর পর্ব দেখব। আমরা ইতিমধ্যেই 4টা পর্ব দেখে ফেলেছি। প্রথম পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করেছি। দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও, এগুলো সমাধান করেছি। তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রত্যেকটা 2 করে 10টা প্রশ্ন ছিল। চতুর্থ পর্বে, গত পর্বে আমরা আলোচনা করেছি রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যেগুলো, এই 5টা প্রশ্ন নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। তারপর শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে 5 নম্বর পর্বে ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো, এগুলো নিয়ে। ঠিক আছে, তো 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 8 করে, 5 8 40। আমাদের 5টা প্রশ্ন এখানে আছে নমুনা প্রশ্নপত্রে। আজকে আমরা 2টা বা 3টা প্রশ্নের সমাধান করব, দেখি কয়টা করা যায়। 1 নম্বর প্রশ্নের দৃশ্যপটটা কি আছে? নাজ গ্রীষ্মের ছুটিতে নানু বাড়ি দিনাজপুরে বেড়াতে গেল। নানু বাড়ির বিভিন্ন গাছ থেকে ফল পাড়ার সময় নাজ গাছের ডালে একটি অপরিচিত পাখি দেখতে পেল। নানু নাজকে বলল, আগে কিছু পাখি এখানে দেখা যেত, যেগুলো এখন আর দেখা যায় না, এগুলো বিলুপ্ত। আর কিছু পাখি একেবারেই কম দেখা যায়। 2টা প্রশ্ন থাকবে। ক নম্বরে আছে কি? নাজের নানুর না দেখতে পাওয়া পাখিগুলোর বিলুপ্তির কারণগুলো ব্যাখ্যা করো। আর খ নম্বরে হচ্ছে, যে পাখিগুলো কম দেখতে পাওয়া যায় তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে তোমার কর্ম পরিকল্পনাগুলো উল্লেখ করো। 4 4 করে 8 নাম্বার হচ্ছে প্রতিটা প্রশ্নে থাকবে। চলো শিক্ষার্থীরা, আমরা এখন 1 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি। 1 নম্বর প্রশ্নের উত্তর ক, নাজের নানুর অনেক পাখি না দেখতে পাওয়ার কারণ হচ্ছে পাখির বিলুপ্তি। নানাবিধ কারণে বিভিন্ন প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে। এর অন্যতম সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের কার্যকলাপ। পাখি বিলুপ্তির শীর্ষ মানব সংশ্লিষ্ট কারণগুলো হচ্ছে বর্ধিত জনসংখ্যা, পাখির আবাসস্থল ধ্বংস করা অর্থাৎ বাসস্থান, বৃক্ষ নিধন, প্রাণী এবং একক ফসলি কৃষিক্ষেত্র এবং আক্রমণাত্মক উদ্ভিদ রোপণের মাধ্যমে, পাখি পাচার, ডিম সংগ্রহ, দূষণ এবং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে মানুষ এমন সব স্থানে আবাস করে তুলছে যা একসময় বনাঞ্চল বা খালবিল ছিল। এটি পাখি বিলুপ্তির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এছাড়াও শিকারীদের কবলে পড়ে এইসব পাখি বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। তারপর খ নম্বর প্রশ্নের উত্তর, বাংলার বিখ্যাত সারস, লালমুখ, দাগিডানা, বাদিহাঁস, গোলাপি হাঁস, বড় হাড়গিলা বা মদনটাক, ধলাপেট বক, সাদা ফোঁটা গগন রেট, রাজশকুন, দাগি বুক টিয়াঠুটি, লালমাথা টিয়াঠুটি, গাছ আছড়া, সবুজ ময়ূর, ধূসর মেটে, তিতির ও বাদা তিতির চিরতরে এদেশ থেকে হারিয়ে গেছে। এগুলো বর্তমানে প্রায় দেখা যায় না বললেই চলে। আমাদের দেশে এই মুহূর্তে 41 প্রজাতির 301 আবাসিক প্রজাতির মধ্যে পাখি হুমকিতে রয়েছে। তার মধ্যে 19টি বিপন্ন, 18টি বিপন্ন প্রায় ও 4টি বিপদসীমায় রয়েছে। তো এগুলো সহ অন্যান্য বিলুপ্ত প্রায় পাখি বাঁচাতে আমাদের কিছু কর্মপরিকল্পনা নিতে হবে। যেমন 1, নির্বিচারে বন ধ্বংস না করা। 2, অকারণে পাখিদের হত্যা না করা। 3, পাখিদের আবাসস্থল ধ্বংস না করা। 4, বন জঙ্গলে পাখিদের অভয়ারণ্য সৃষ্টি করা। 5, পাখিদের যথাযথভাবে পর্যবেক্ষণ করা। 6, পাখিদের প্রজননে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। 7, ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা। 8, প্রাণী শিকারীদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা। 9, পাখিদের খাদ্য নিরাপত্তা তৈরি করা। 10, পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকা। এবং 11 নম্বর হচ্ছে পাখি রক্ষায় করণীয় শীর্ষক সভা, সেমিনার, র্যালি, পথনাটক আয়োজন করা। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা দেখো, এখানে দৃশ্যপটে 2টা ছবি দেওয়া আছে, চিত্র ক এবং চিত্র খ। চিত্র কতে আমরা বিভিন্ন গ্রহ দেখতে পাচ্ছি, যেমন চাঁদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনি, পৃথিবী। তারপর এখানে গ্রহদের উপবৃত্তাকার পথগুলো দেখানো হয়েছে, অন্যান্য নক্ষত্র দেখানো হয়েছে, ঘূর্ণায়মান গোলক দেখানো হয়েছে। আর ডান পাশে চিত্র আমরা দেখতে পাচ্ছি সূর্য, তারপর অবস্থানটা বোঝানো হচ্ছে যে কোনটার পরে কোনটা রয়েছে। ঠিক আছে, আকৃতি দেখা যাচ্ছে, মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে এখান থেকে গ্রহগুলোর। তো ক নম্বর প্রশ্ন বলা আছে কি, এই দুটি চিত্রের একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। আর খ নম্বরে প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কী কী। এই 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের। 4 4 করে 8 নাম্বার। আসলে আমরা সমাধান দেখি। প্রথমে দেখি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের উত্তর ক নম্বরে আছে, চিত্র ক হলো পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেল, আর চিত্র খ হচ্ছে সৌরকেন্দ্রিক মহাবিশ্বের মডেল। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক, কারণ পৃথিবীর মাঝখানে আছে, তারপর এটা হচ্ছে সূর্য মাঝখানে আছে, সৌরকেন্দ্রিক।
নিম্নিতে পার্থক্যগুলো দেওয়া হলো। দেখো পার্থক্যের বিষয়, মডেলের নাম, চিত্র কয়ের মডেলের নাম হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেল, আর চিত্র ক্ষয়ের মডেলের নাম হচ্ছে সৌরকেন্দ্রিক মহাবিশ্বের মডেল। তারপর প্রবক্তা, চিত্র কয়ের প্রবক্তা হচ্ছে টলেমি, আর চিত্র ক্ষয়ের প্রবক্তা হচ্ছে কোপার্নিকাস। বিবৃতি, চিত্র কয়ের ক্ষেত্রে পৃথিবী হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে ঘিরে ঘোরে। আর চিত্র ক্ষয়ের ক্ষেত্রে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। সমর্থন, চিত্র কয়ের ক্ষেত্রে এটি প্রাচীনকালের মানুষের ধারণা ও অ্যারিস্টটলের মতবাদ সমর্থন করে। আর চিত্র ক্ষয়ের ক্ষেত্রে গ্যালিলিও পর্যবেক্ষণ করে দেখেন এই মডেল সঠিক, অর্থাৎ সকল গ্রহ সূর্যকে ঘিরেই ঘুরছে। তারপর আসো খ নাম্বার প্রশ্নের উত্তর। উদ্দীপকের প্রথম চিত্রের মডেল অনুযায়ী, মডেল হলো টলেমির পৃথিবী কেন্দ্রিক মডেল, যা অনুসারে পৃথিবী হলো সব কিছুর কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে ঘিরে ঘোরে। আবার দ্বিতীয় চিত্রের মডেল হলো সৌরকেন্দ্রিক মহাবিশ্বের মডেল, এটি অনুসারে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন প্রথম চিত্রের মডেল থেকে দ্বিতীয় চিত্রের মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তিগুলো নিম্নে দেওয়া হলো। দেখো কি যুক্তি রয়েছে। যেসব বিজ্ঞানসম্মত মানুষ আকাশে গ্রহ নক্ষত্র নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতেন, তারা প্রথম চিত্রের মডেল অনুসারে কিছু বিষয় ব্যাখ্যা করতে পারতেন না। যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে আকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে থেমে যেতে দেখতেন, তারপর গ্রহটি উল্টো দিকে যেতে শুরু করে মাঝপথে থেমে গিয়ে আবার সঠিক দিক দিয়ে প্রদক্ষিণ শুরু করত। প্রথম চিত্রের মডেল দিয়ে সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে, অর্থাৎ দ্বিতীয় চিত্রের মডেল অনুসারে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বরটা দেখো, পশ্চিম ইউরোপ, দক্ষিণ পূর্ব কানাডা, উত্তর পূর্ব আমেরিকা অ্যাসিড বৃষ্টি হয়েছে। এ সকল অঞ্চলের মধ্যে কানাডায় ঘন ঘন অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টির জন্য মানুষ এবং প্রাকৃতিক ঘটনা দায়ী। 2টা প্রশ্ন আছে। ক নাম্বার, অ্যাসিড বৃষ্টির জন্য মানবসৃষ্ট প্রাকৃতিক কোন কোন ঘটনা দায়ী, এখানে হচ্ছে 3 নাম্বার থাকবে। আর খতে হচ্ছে বাংলাদেশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটি প্রতিরোধে কী কী পরামর্শ তুমি দিতে চাও, এখানে হচ্ছে 5 নাম্বার। এই হচ্ছে মোট 8 নাম্বার। তো আসলে সমাধান দেখি। 3 নাম্বার প্রশ্নের উত্তর, কয়ের উত্তর দেখি আগে আমরা। অ্যাসিড বৃষ্টি সৃষ্টির জন্য প্রধানত 2 ধরনের কারণ রয়েছে, মানবসৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণ। মানবসৃষ্ট কারণ, সালফিউরিক অ্যাসিড প্রায় প্রতিটি শিল্প কারখানার জন্য নিত্য ব্যবহার করা রাসায়নিক বস্তুর মধ্যে অন্যতম। বিভিন্ন কলকারখানা থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। এই সালফার ডাইঅক্সাইড বা SO2 গ্যাস বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, যার ফলে সালফার ট্রাইঅক্সাইড, এটা হবে SO3, হ্যাঁ 3 নিচে হবে, এইভাবে হয় SO3 গ্যাস উৎপন্ন করে। আবার যানবাহন থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাস নির্গত হয়। তাছাড়া মানুষের দ্বারা জ্বালানি পোড়ানো ও তাদের শ্বসন প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে থাকে। এগুলো বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়। আর প্রাকৃতিক কারণগুলো হচ্ছে, প্রাকৃতিক কারণের মধ্যে বজ্রপাত অন্যতম। বজ্রপাতের ফলে উচ্চ তাপমাত্রায় বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে খনিস্থ সালফার পুড়ে সালফার ডাইঅক্সাইড SO2 গ্যাস বায়ুমণ্ডলে মুক্ত হয়। এছাড়া গ্রীষ্মের শুষ্কতার জন্য দাবানলের কারণে বনাঞ্চলে অগ্নুৎপাতের কারণে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে চলে আসে। যে অঞ্চলে বায়ুস্তরে এইসব গ্যাসের আধিক্য বেশি, সেই এলাকায় মেঘ থেকে বৃষ্টির পানি নেমে আসার সময় বায়ুস্তর ভেদ করে নেমে আসে, তখন রাসায়নিক বিক্রিয়া ঘটে। এইসব গ্যাসের সাথে বৃষ্টির পানি মিশিয়ে তৈরি করে লঘু অ্যাসিড এবং তা পৃথিবীতে নেমে আসে অ্যাসিড বৃষ্টির মাধ্যমে। তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর দেখো, বৃষ্টির পানির সাথে অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি বা অ্যাসিড জাতীয় উপাদান মিশ্রিত থাকলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। যে কোনো দেশেই অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব প্রতিরোধে আমরা নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। 1. সালফারযুক্ত জ্বালানির ব্যবহার যথাসম্ভব কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারি। 2. বিভিন্ন যানবাহন এবং ভারী যন্ত্রপাতি চালাতে নিম্ন সালফারযুক্ত জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারি। 3. ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি করতে পারি, তাহলে যানবাহনের সংখ্যা কমবে এবং পরিবেশও কম দূষণ হবে। 4. শিল্প কারখানা নির্গত গ্যাস থেকে সালফার অপসারণ করার পর বায়ুমণ্ডলে নির্গমন করতে পারি। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে হচ্ছে এই 4 নাম্বার 5 নাম্বার 2টা প্রশ্ন এখনও বাকি আছে, এই 2টা প্রশ্নের সমাধান আমরা করে দিব। 4 নাম্বারে একটা ছক আছে, এই ছকের সাহায্যে 2টা প্রশ্নের সমাধান করতে হবে। তো এগুলো তোমরা দেখতে পাবে 6 নাম্বার পর্বে। তারপর 5 নাম্বারে এখানে একটা দৃশ্যপট আছে, দৃশ্যপটের আলোকে তোমাদের হচ্ছে 2টা প্রশ্ন উত্তর করতে হবে। এটাও আমরা হচ্ছে পরের পর্বে অর্থাৎ 6 নাম্বার পর্বে আলোচনা করব। 7টা প্রশ্ন থাকার কথা ছিল, যেহেতু নমুনা প্রশ্নপত্র 7 নাম্বার প্রশ্ন আর দেওয়া হয়নি, 6-7। তো এই 2টার সমাধান আমরা আগামী পর্বে করে দেবো, খুব শীঘ্রই সেই ভিডিওটা চলে আসবে। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এবং আজকে
3টা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নোত্তর সমাধান করেছি, শুধুমাত্র 2টা বাকি রয়েছে যেটা তোমরা আগামী পর্বে পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।